তাহলে 22 থেকে 26 এই 4 বছর বাদে গিয়ে যদি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেন, তার মানে আমাদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী যবে থেকে আমাদের ন্যায্য পাওনা তবে থেকে আমরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতাটা পেলাম না। 6 মাসের মধ্যে কি আদৌ বাস্তব? এখন অব্দি গেজেট নোটিফিকেশন হয়নি, পে কমিশন গঠন করা হয়নি। তাহলে কি উদ্দেশ্যে এত দ্রুততার সাথে পে কমিশন? সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সেই মতো ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অর্থ দপ্তর থেকে আদেশনামা প্রকাশিত হয়েছে যে ডিএ এরিয়ারের কোর্টের নির্দেশ অনুযায়ী 2008 সাল থেকে 19 সাল পর্যন্ত এরিয়ারের অর্থ কর্মচারী, বোর্ড, কর্পোরেশন, ব্রাঞ্চিং এডের আওতায় যারা পড়েন তাদেরকে প্রদান করতে হবে। অর্থ দপ্তর বলুন, সরকার বলুন, সামগ্রিকভাবে সেটা একটা বড় প্রতারণা কর্মচারীদের সঙ্গে। এক শব্দে যদি বলেন, বড় প্রতারণা করেছেন ক্যালকুলেশনের ক্ষেত্রে। কর্মচারীদের 13 লক্ষ কর্মচারী 10,000 টাকা করে স্মার্ট মিটার দিতে গেলেও 1,300 কোটি টাকা আদানির হাতে তুলে দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার করছে। কে সরকারে আসলো না আসলো বিষয় না, কর্মচারীর অধিকার যদি আক্রান্ত হয় আমরা যৌথভাবেই সে আন্দোলনকে মোকাবেলা করি। কোনো তাবেদারির বিষয় নয়। কর্মচারীর অধিকার, সাধারণ মানুষের অধিকার, শ্রমজীবী মানুষের অধিকার আক্রান্ত হলে যৌথভাবে ঐক্যবদ্ধভাবেই তাকে মোকাবেলা করা প্রয়োজন। রাজ্য সরকার সেই সময় ব্যয় করেছিলেন 6,600 কোটি টাকা। তাহলে এখনো এরিয়ার অর্থ দিতে গেলে 35,170 কোটি টাকার মতো অর্থ প্রয়োজন। তাহলে তার জন্য কোনো বরাদ্দ এবারের বাজেটে পরিলক্ষিত হয়নি। তাহলে কি এই কর্মচারীরা বঞ্চিত হবে? তার ন্যায্য প্রাপ্য থেকে যদি বঞ্চিত হন তাহলে তো রাস্তার আন্দোলনে আমাদের যেতেই হবে। মুহূর্তে আমরা রয়েছি বিশ্বজিৎ গুপ্ত চৌধুরীর সঙ্গে, সাধারণ সম্পাদক কোঅর্ডিনেশন কমিটি। ডিএ মামলায় একটা বড় সংখ্যক কর্মচারী তাদের সঙ্গে যুক্ত। এই মুহূর্তে তাদের সঙ্গে জেনে নেব যে এই বর্তমান যে সরকার যে ডিএর যে নতুন বিষয় এনেছে, তারা এই বিষয়টি কীভাবে দেখছেন না দেখছেন। সাধারণ সম্পাদক আমার সঙ্গে রয়েছেন। দাদা, এই সরকারের যে নতুন ডিএর যে সমস্ত ঘোষণা বা বাজেটের যে ঘোষণাগুলি কীভাবে দেখছেন, আপনাদের চোখ কথা রয়েছে? দেখুন, রাজ্য সরকার সম্প্রতি যে বাজেট পেশ করেছেন নতুন সরকারের পক্ষ থেকে 20% মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। এক লব্ধে বলতে গেলে কর্মচারীদের প্রতিনিধি হিসেবে অবশ্যই আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু তার পাশাপাশি কিছু বিষয় একই সাথে থেকে যায়। প্রথম কথা, আজকে যারা সরকারে এসেছেন তারা একসময় যখন বিরোধী দলের নেতৃত্ব হিসেবে ছিলেন, যখন ডিএ নিয়ে দীর্ঘ আন্দোলন হয়েছে, সেই সময় দাঁড়িয়ে থেকে সেই বিরোধী দলের নেতা বর্তমানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে কর্মচারীদের মহার্ঘ ভাতা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, যেটা সুপ্রিম কোর্ট বলেছে যে লিগালি এনফোর্সেবল রাইট অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে, তাহলে সেই সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটাকে রাজ্য সরকার মান্যতা দেবে। এমনকি নির্বাচনের পূর্বেও বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে যে 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশন কার্যকরী হবে, কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীরা আপ টু ডেট মহার্ঘ ভাতা পাবে। নিঃসন্দেহে আমাদের 42% মহার্ঘ ভাতা পাবে। রাজ্য সরকার এই মুহূর্তে 20% ঘোষণা করেছেন, তাও করেছেন কবে থেকে না 1 অক্টোবর 2026। আর পূর্বতন সরকার ভোটার অ্যাকাউন্ট যেটা পেশ করেছিলেন 5 ফেব্রুয়ারি 2026, সেখানে তারা এক কিস্তি মহার্ঘ ভাতা 4% কথা ঘোষণা করেছিলেন, যদিও সেটা কার্যকরী হয়নি। সেই 4% মহার্ঘ ভাতা যদি কার্যকরী হতো আর রাজ্য সরকার 20% না দিয়ে কিছু অংশ যদি মহার্ঘ ভাতা দিতেন, তাহলেও কর্মচারীরা জুলাই থেকেও যদি কার্যকরী হতো অনেক বেশি উপকৃত হতেন। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তারা এই 38% মহার্ঘ ভাতা পেয়েছেন 1 জুলাই 2018 সালে, 2022 সালে। তাহলে 22 থেকে 26 এই 4 বছর বাদে গিয়ে যদি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেন, তার মানে আমাদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী যবে থেকে আমাদের ন্যায্য পাওনা তবে থেকে আমরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতাটা পেলাম না। কত পার্সেন্ট মহার্ঘ ভাতা পেলাম সেটার থেকেও বড় কথা, যেটা কর্মচারীদের অধিকার হিসাবে সুপ্রিম কোর্ট তাকে মান্যতা দিয়েছে। 5ম বেতন কমিশন ক্যাটাগরিক্যালি যেটা বলেছিল সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছিল, সেই অধিকার কর্মচারীদের, সেই অধিকার কিন্তু আজকে উপেক্ষিত থেকে গেল। ফলে মহার্ঘ ভাতা বাড়ছে ঠিক, যদিও সাময়িক 2-3 মাসের জন্য, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন 1 জানুয়ারি থেকে 7ম বেতন কমিশন কার্যকরী হয়ে যায়। যদিও তারা বলেছিলেন 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশন কার্যকরী হয়ে নতুন বেতন কমিশন গঠন করবে। কিন্তু কর্মচারীদের মূল ডিমান্ড যেটা ছিল যে
মহার্ঘ ভাতাটা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সেই অধিকারটা কিন্তু প্রতিষ্ঠিত হলো না। ফলে সার্বিকভাবে তাকে পূর্ণ সমর্থন জানানোর মতো জায়গা এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মচারীরা বা আমাদের সংগঠন সেই অবস্থানে নেই। দাদা, একদিকে যখন সংগ্রামী যুদ্ধ মঞ্চের মতো একটা সংগঠন তারা এই সরকারের উপর ভরসা রাখছে, তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে, আবার অন্যদিকে কনফেডারেশন তারা একদম বিরোধিতা করছে, তারা বিভিন্ন জায়গায় বিরোধিতা করে বলছে এই সিদ্ধান্ত কিছুটা ঠিক হলেও বিভিন্ন জায়গায় গাফিলতি রয়েছে। কোথাও কি আপনারা সেই একই সিদ্ধান্ত রয়েছেন? অবশ্যই গাফিলতির কথা আমি বললাম যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী তাকে মান্যতা দেওয়া হয়নি। কিছুটা সরকার ব্যক্তি তাদের ইচ্ছাধীন হয়ে গেছে। এটা কর্মচারীদের ইচ্ছাধীন বিষয় নয়, কর্মচারীদের ন্যায্য অধিকার, সেই অধিকার আঘাতপ্রাপ্ত স্টিল নাও এখনো হচ্ছে। সরকার বলছেন তারা মানবিক, নিশ্চয়ই, কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে মানবিকতা হলে তাহলে 1 জুলাই, অন্তত পক্ষে 1 জুলাই থেকে বাজেটের পরের থেকেই এটা ঘোষণা করা প্রয়োজন ছিল। অনেকে উৎসাহিত, অনেকে আবির খেলছেন যে অতীতে নাকি এক লব্ধে 20% মহার্ঘ ভাতা কখনোই হয়নি। তারা বোধহয় ইতিহাসটা ঠিকমতো জানেন না। আমরা যদি দেখি, স্বাভাবিকভাবে দীর্ঘ লড়াই আন্দোলন, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি পশ্চিমবঙ্গে আছে, পশ্চিমবঙ্গের ইতিহাসটা জানে ধারাবাহিকভাবে, সারা ভারতবর্ষে নেতৃত্ব দিয়েছে। 1995 সালে 3 কিস্তিতে একবারে 28% মহার্ঘ ভাতা কর্মচারীরা পেয়েছেন। এটা নতুন বিষয় নয়। আমরা যদি দেখি যে 2008 সালে 1 এপ্রিল 2008 থেকে রাজ্য সরকারি কর্মচারীরা 29% মহার্ঘ ভাতা পেয়েছিলেন। একদম 1692 যখন পে কমিশন হয়েছিল সেই সময় দাঁড়িয়ে বিভিন্ন পার্সেন্টেজ ধরে নিয়ে এক লব্ধে 29% মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীরা পেয়েছিল। এবং 1 এপ্রিল 2009 থেকে যখন বেতন কমিশন কার্যকরী হয় লেফটেন্যান্ট গভর্নমেন্টের আমলে, সেই সময় 16% মহার্ঘ ভাতা দিয়ে আমাদের বেতন কমিশন কার্যকরী হয়েছিল, 40% বুস্টিং দেওয়া হয়েছিল। ফলে 20% এই সময় দাঁড়িয়ে নতুন বিষয় নয়। ফলে যারা বলছেন, যারা আবির খেলছেন, না আনন্দিত হচ্ছেন, তারা হতে পারে, কিন্তু বাস্তব ইতিহাসটা হচ্ছে সেই এই জায়গায় অবস্থান করছে। এই সময় ধরে কর্মচারীদের মনোবল কোন দিকে রাখা উচিত? এই সরকারের প্রতি ভরসা কি আরো রাখা উচিত, না এর পরবর্তীতে আরো লড়াই বাদ রয়েছে? দেখুন, সদ্য সরকার এসছে, তারা বাজেট পেশ করেছেন। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী বাজেটের পরবর্তীতে ঘোষণা করেছেন যে আমার উপর ভরসা রাখুন, 31 ডিসেম্বর বা 1 জানুয়ারি 2027 থেকে বেতন কমিশন কার্যকরী হবে। কিন্তু এই যে বাজেট বক্তৃতাটা রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রেখেছেন, এই বাজেট বক্তৃতায় একটা লাইনেও কোথাও বেতন কমিশনের কথা বলা নেই। বরং আমরা তাকে সাধুবাদ জানানোর বিষয় নেই। এই যে ভোট অন অ্যাকাউন্টটা পেশ হয়েছিল 5 ফেব্রুয়ারি 2026, সেখানে তৎকালীন রাজ্য সরকার বলেছিলেন আমরা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 7ম বেতন কমিশন গঠন করলাম, কিন্তু তার কোনো গেজেট নোটিফিকেশন নেই। ফলে যে কোনো, আজকে বাজেট 20% ডিক্লেয়ার হয়েছে, এখনো অব্দি গেজেট নোটিফিকেশন হয়নি। ফলে গেজেট নোটিফিকেশন হওয়া প্রয়োজন। আর বেতন কমিশন করতে গেলে 6 মাসের মধ্যে তার কতটা বাস্তবতা আছে আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা দেখি, সেখানে দাঁড়িয়ে আমাদের বড় প্রশ্ন দাঁড়ায়, প্রশ্ন ওঠে যে 6 মাসের মধ্যে আদৌ বাস্তব? এখন অব্দি গেজেট নোটিফিকেশন হয়নি, পে কমিশন গঠন করা হয়নি। তাহলে কি উদ্দেশ্যে এত দ্রুততার সাথে পে কমিশন? নিশ্চয়ই সরকার বলছেন তারা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে যদি কর্মচারীদের স্বার্থে সামগ্রিক বিষয়ে অধিকার প্রতিষ্ঠা করেন, অবশ্যই অভিনন্দন। কিন্তু এখন পর্যন্ত যা পদক্ষেপ নিয়েছেন তাতে পূর্ণাঙ্গ অভিনন্দন জানানোর মতো বিষয় নেই। কারণ আমাদের এই সংগঠনের আওতায় প্রশাসনের অভ্যন্তরে প্রায় 5.5 লক্ষর অধিক কন্ট্রাকচুয়াল কর্মচারী অবস্থান করছেন। তাদের বেতন বৃদ্ধির কথা কোথাও বলা হয়নি, বরং সিভিক ভলেন্টিয়ারদের কিছু অর্থ বেতন বৃদ্ধি করা হয়েছে। এমনকি ট্রান্সপোর্টের কন্ট্রাক্টর যারা আছেন তাদের পারিশ্রমিক 16,000 টাকা পর্যন্ত এনহ্যান্সমেন্টের কথা বলা আছে। কিন্তু প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেশনের মূল কাজ যেগুলো করেন চুক্তির কর্মচারীরা, অস্থায়ী কর্মচারীরা, ওয়ার্ক চার্জ কর্মচারীরা, তাদের ক্ষেত্রে কিন্তু বেতন বৃদ্ধির কোনো কথা বলেননি। আশা করি সরকার দ্রুত এই বিষয় নিয়ে আলোচনা করবেন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সেই মতো ফিনান্স ডিপার্টমেন্ট থেকে, অর্থ দপ্তর থেকে আদেশনামা প্রকাশিত হয়েছে যে ডিএ এরিয়ারের কোর্টের নির্দেশ অনুযায়ী 2008 সাল থেকে 19 সাল পর্যন্ত এরিয়ারের অর্থ কর্মচারী, বোর্ড, কর্পোরেশন, ব্রাঞ্চিং এডের আওতায় যারা পড়েন তাদেরকে প্রদান করতে হবে। কর্মচারীদের একাংশ পেয়েছেন, পেনশনারদের একাংশ পেয়েছেন, একাংশ পাননি। কলকাতার পেনশনাররা এখনো এরিয়ারের একটা অর্থ পাননি। ব্রাঞ্চিং এড, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পরিবহনের সাথে বিপুল অংশের কর্মচারী যারা যুক্ত,
যারা রাজ্য সরকার থেকে বেতন ভাতা পান, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পান, কিন্তু তাদের এরিয়ারের অর্থ এখন পর্যন্ত প্রদান করার কোনো ধরনের কোনো নির্দেশ রাজ্য সরকার অথচ মুখে তারা বলেছে। আমরা দ্রুত এটা কার্যকরী করার জন্য আদেশ আমরা দেখতে চাই, না হলে কর্মচারী সমাজ কি করে খুশি হবে। এই ডিএ বিষয়ে যে সমস্ত টেকনিক্যাল শব্দগুলো এইখানে কোথাও কি সরকার প্রত্যেকবার খেলে নিচ্ছে, এই প্রত্যেকটা টেকনিক্যাল শব্দ কোথাও কিন্তু মিস ইউজ হচ্ছে আপনি মনে করছেন? দেখুন, এখন পূর্বে তো ওনার সরকারের সময় তো মিসেস হয়েছে। এই যে এরিয়ারের অর্থ যেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী করার কথা, সেখানে দাঁড়িয়েও সরকার বড় জাগরানি করেছে। অর্থ দপ্তর বলুন, সরকার বলুন, সামগ্রিকভাবে সেটা একটা বড় প্রতারণা কর্মচারীদের সঙ্গে, এক শব্দে যদি বলেন বড় প্রতারণা করেছেন ক্যালকুলেশনের ক্ষেত্রে। এটা নিয়ে বারে বারে প্রশ্ন তুলেছেন। ওয়ার্কচার্জ কর্মচারী যারা প্রশাসনের অভ্যন্তরে মর্গ ভাতা পান, বেতন পান, রাজ্য সরকার তাদের সমস্ত দায়ভার গ্রহণ করেন, অথচ এরিয়ার অর্থ তাদের প্রদান করা হবে। এটা এক ধরনের কর্মচারীদের সাথে বিচারিতা, কর্মচারীদের বিভাজন করার প্রক্রিয়া আমাদের মনে হচ্ছে। ফলে সামগ্রিকভাবে এই যে বললেন যে কিছু টার্মোলজির ক্ষেত্রে জাগলারি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মর্গ ভাতা পাওয়ার কথা, এরিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম অল ইন্ডিয়াটা বাদ গেল। রাজ্য সরকার কাল্পনিকভাবে মূল দাবি ওটাই, কত অর্থ কত এরিয়া গুলো, তার থেকেও বড় কথা আমার যেটা লিগালি এনফোর্সেবল রাইট, সেই রাইটটাকে আজকে কার্টেল করে দেওয়া হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ, এই জায়গায় দাঁড়িয়ে সংঘবদ্ধভাবে ধর্মঘট পালন করা, রাজ্য সরকারকে বাধ্য করা আদেশনামা প্রকাশ করতে। এই সরকারও এই কর্মচারী আন্দোলনের কাছে আন্দোলনকে দেখে বাধ্য হয়ে 20% মর্গ ভাতা ঘোষণা করেছে। কর্মচারী ঐক্যবদ্ধ আন্দোলন তার একটা বড় প্রভাব ফেলেছে। ফলে এই ধরনের বিচারিতা চলতে থাকলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বাধ্য থাকবো। বিভিন্ন ব্যক্তিত্ব বিভিন্ন সময় প্রশ্ন তুলেছেন আমাদের কাছে, কোঅর্ডিনেশন কমিটি এত সংখ্যক সমর্থন আছে, এত সংখ্যক তাদের কর্মচারী তাদের সঙ্গে যুক্ত আছে, তাহলে এখনো পর্যন্ত তারা কোর্টে কেন মামলা করেনি, কোর্টের মামলায় তারা কেউ সামিল হয়নি? রাজ্য কোঅর্ডিনেশন কমিটি প্রথম কোর্টের মামলা, যারা বলছেন সবার প্রথম মামলা যদি করে থাকে সেটা রাজ্য কোঅর্ডিনেশন কমিটি করেছে। আমরা কি করেছি, কর্মচারীর অধিকার আক্রান্ত হলে সেখানে দাঁড়িয়ে 2012 সালে যখন স্ট্রাইক হয়, আমরা স্ট্রাইক করি, তৎকালীন সরকার কর্মচারীদের ধর্মঘট করার অধিকার, ট্রেড ইউনিয়ন করার অধিকার, যেটা 80 সালে বামফ্রন্ট সরকার কর্মচারীদের দিয়েছিলেন, ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গের কর্মচারীদের, সেই অধিকারের উপর যখন আক্রমণ হলো, ডায়াজনম করা হলো, সেইখানে দাঁড়িয়ে প্রথম রাজ্য কোঅর্ডিনেশন কমিটি হাইকোর্টে মামলা করে। আমরা কর্মচারীর অধিকার যদি আক্রান্ত হয় তাহলে আমরা মামলার লড়াই থেকে পিছিয়ে থাকি না। কিন্তু আমরা মনে করি, দেখুন এই যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেই কি সাথে কার্যকরী হয়ে গেল? আজকে অভিজ্ঞতা কি হলো? কার্যকরী হয়নি। ফলে আমরা মনে করি রাস্তার আন্দোলনের মধ্যে দিয়ে যে কোনো নির্দেশ কোর্ট দিতে পারে, কিন্তু তাকে কার্যকরী করতে গেলে রাস্তার আন্দোলনটাই প্রধান। আপনার এই বছরের মার্চ মাসে 13ই মার্চ আমরা ঐক্যবদ্ধভাবে ধর্মঘট করেছি। ফলে সুপ্রিম কোর্ট তার আগেই নির্দেশ দিয়েছিল, টাল বাহানা চলছিল। 13ই মার্চ ধর্মঘট করেছি, 15ই মার্চ রাজ্য সরকার আদেশনামা প্রকাশ করতে বাধ্য হয়েছে। আবারও আমরা প্রমাণ করে দিয়েছি, নিশ্চয়ই আইনি লড়াইটা লড়াই, কিন্তু এটাই মূল লড়াই নয়। আমাদের শক্তি নিয়ে রাস্তায় নামাটাই প্রধান। আমার অধিকার যখন অর্জন করেছিলাম, আমরা বিয়ের অধিকার, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার অধিকার 6-এর দশকে 7-এর দশকে, তখন কিন্তু এই শর্টকাট পদ্ধতিতে কোর্টের মামলা করে নিয়ে অধিকার অর্জন করিনি। আমাদের বহু নেতৃত্ব বরখাস্ত হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, আক্রান্ত হয়েছেন, তাদের হত্যা করা হয়েছে। তারা ওই অধিকারটা প্রতিষ্ঠার জন্য ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করেছেন বলে আজকের এই প্রজন্ম আমরা এখনো সেই অধিকারটা পাচ্ছি। এই অধিকারের উপর আক্রমণ হয়েছে, আমরা আবার রাস্তায় নেমেছি, ভবিষ্যতে রাস্তায় নামব। আইনি লড়াই আছে, অধিকার আক্রান্ত হলে যে যোগা নিয়ে আমরা মামলা করেছি, কারণ সরকার বলেছে কর্মচারীদের যোগাযুক্ত হতে হবে। আচ্ছা, ইন্টারন্যাশনাল যোগা ডে সারা ভারতবর্ষ কেন বিশ্ব হচ্ছে, পশ্চিমবঙ্গ এই মুহূর্তে দাঁড়িয়ে তার এভিক সেন্টার করেছিল, তাহলে পশ্চিমবঙ্গে কি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অবস্থান করেন না? তাহলে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের কর্মচারীদের জন্য যোগার জন্য ম্যান্ডেট করলো না কেন? বেছে বেছে রাজ্য সরকার কর্মচারীদের জন্য যোগার ক্ষেত্রে ম্যান্ডেট করলেন কেন? এটা নিয়ে আমরা আইনি লড়াই দেখেছি। আমরা মনে করছি আমাদের অধিকারের উপর আক্রমণ, আমার ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি চিন্তার উপর আক্রমণ, সেখানে আইনে লড়াই দেখেছি, আমরা জয়যুক্ত হয়েছি। এটা ফোর্সেবল করতে পারেন না। স্মার্ট মিটার কর্মচারীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, একদম ব্যক্তি পুঁজিপতিকে
মুনাফা সুরক্ষিত করা, মুনাফা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কর্মচারীদেরকে টার্গেট করে করা হয়েছে। আমরা স্মার্ট মিটারের বিরুদ্ধে মামলা করেছি, আজকে হাইকোর্টে মামলা উঠেছে, পরবর্তী 15 জুলাই আবার নেক্সট মামলা হবে। কর্মচারীদের 13 লক্ষ কর্মচারী 10,000 টাকা করে স্মার্ট মিটার দিতে গেলেও 1,300 কোটি টাকা আদানির হাতে তুলে দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার করছে। তার বিরুদ্ধে আমরা গেছি যে কর্মচারী কেন, কর্মচারীরা সরকার তার কর্মচারী নিয়োগ বিধির অনুযায়ী কর্মচারী যদি প্রশাসনিক দায়িত্ব সঠিকভাবে রূপায়ণ না করেন নিশ্চয়ই তার উপর ব্যবস্থা নিতে পারেন, তার পদ্ধতি আছে, কিন্তু আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ কখনোই করতে পারেন না। ফলে সেই অধিকার আক্রান্ত হলে আমরা রাস্তায় নামতে বাধ্য, কোর্টেও যেতে বাধ্য, সেভাবে বসে আছি। এর পরবর্তীতে কি আপনারা কোর্টে যাওয়ার কথা ভাবছেন এই বিষয়টা, ইডিএর বিষয়টা নিয়ে? দেখুন, ডিএটা তো কোর্ট, সুপ্রিম কোর্ট একটা ইন্টারিয়াম জাজমেন্ট দিয়েছে, 22 জুলাই ফাইনাল জাজমেন্ট আছে। এরপরে যদি দেখি যে সুপ্রিম কোর্টের এই ডাইরেকশন ফলো করা হয়নি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না, তাহলে প্রয়োজন হলে কোর্টে যেতে হলে যাবো। রাস্তার আন্দোলনের পাশাপাশি কোর্টের আন্দোলনেও আমরা যুক্ত থাকবো, কোনো ছুটমার্গের বিষয় নেই। কিন্তু আবারও বলি যে কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে অধিকার অর্জন, তবেই অধিকারকে সুরক্ষিত রাখা যায়। যেদিন সুপ্রিম কোর্টে এই রায় বের হলো সেদিন মূলত দুটি ভাগ তৈরি হয়েছিল কর্মচারী সংগঠনের মধ্যে। একদল মনে করছিলেন যে রাস্তার লড়াই আসল লড়াই, আর একদল মনে করছিলেন যে না, কোর্টের লড়াই আসল লড়াই। তার মধ্যে কনফেডারেশন, যারা অন্যতম সংগঠন, তারা বারবার বলছিলেন যে আমরা প্রথম থেকে লড়াই করেছি কোর্টে, ফলশ্রুতিভাবে আজকের এই রায়। আপনি এই যে স্টেটমেন্টগুলি কীভাবে দেখছেন? আপনি তাহলে কোর্টের লড়াই না রাস্তার লড়াই, কোন দিকে আছেন? দেখুন, আমরা কারোর পক্ষের নয়, ঠিক যারা বলেছিলেন কোর্টের লড়াইয়ের মধ্যে দিয়েই এই মামলা আমরা জয়যুক্ত হয়েছি। আমাদের এই মানে সহ নেতৃত্ব যদি বলেন, অন্য সংগঠনের সর্বোচ্চ নেতৃত্ব, তারা আজকে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছেন এটা আদায় হয়েছে ঠিক, কিন্তু রাস্তার আন্দোলন ছাড়বেন না, রাস্তার আন্দোলনে যুক্ত হন। শুধু লোপা 9টাই বিষয় নয়, 9টা সুপ্রিম কোর্ট নির্দেশ দিতে পেরেছে কারণ বামফ্রন্ট সরকার এই যে পঞ্চম বেতন কমিশন, এখানে ক্যাটাগরিক্যালি তারা এই যে রূপা 9, এখানে ক্যাটাগরিক্যালি সেখানে বলে দিয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মর্গ ভাতা পাওয়ার অধিকার, তার উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। ষষ্ঠ বেতন কমিশনে এই কথা বলা নেই। ফলে তার উপর যদি অধিকার আক্রান্ত হয় তাহলে অবশ্যই আমরা আন্দোলন থাকবো, যৌথভাবে সকলকে নিয়েই রাস্তার আন্দোলন। একবার একটা জিনিস বারবার দেখা গিয়েছে, এই যে সমস্ত কর্মচারী সংগঠন আছে, কোথাও না কোথাও কি এদের মধ্যে কোথাও একটা বিভেদ তৈরি হচ্ছে, কোথাও কি এটা সরকারকে কিছুটা হলে সুবিধা করে দিচ্ছে? দেখুন, সরকার বা সরকার শাসক, শাসক সবসময় চায় যে ঐক্যবদ্ধ আন্দোলন যাতে না হয়, বিরোধিতা তৈরি, তাহলে তাদের পথটা প্রশস্ত হয়। যত বিচ্ছিন্ন করে দেওয়া যাবে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, সেই ব্রিটিশের আমলে সেই রুল পলিসি শাসক নিজের স্বার্থে সেটাকে চালনা করতে চায়। আর আমরা মনে করি সুনির্দিষ্ট দাবির উপর দাঁড়িয়ে ঐক্যবদ্ধ আন্দোলন, এর কোনো বিকল্প রাস্তা নেই। আমরা এখনো সেই আন্দোলনের বিশ্বাসী, ভবিষ্যতেও সেই আন্দোলনে যাব, আন্দোলনের সবার কাছে আমরা অ্যাপ্রোচ রাখবো। সেই দাবির উপর দাঁড়িয়ে যারা আন্দোলনে আসতে চান অলওয়েজ ওয়েলকাম, এবং ঐক্যবদ্ধ আন্দোলনে এই সময় সবথেকে বড় প্রাসঙ্গিক। কিন্তু এই বিষয়গুলি যে বিভিন্ন বিষয়ে সমস্ত কর্মচারী সংগঠনগুলি একসঙ্গে আসতে পারে না, মতনৈক্য থেকে যায়, এই বিষয়গুলি ভবিষ্যতে কি কোথাও কি আরো বেটার হতে পারে আপনি মনে করেন? দেখুন, আমরা রাজ্য কোঅর্ডিনেশন কমিটি আজকে যৌথ আন্দোলন যদি বলেন, প্রথম যৌথ আন্দোলনের সূচনা হয়েছিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটির হাত ধরে 1956 সালে। যৌথভাবে সকলে একত্রিত হয়ে আন্দোলন করেছে। কে সরকারে আসলো না আসলো বিষয় না, কর্মচারীর অধিকার যদি আক্রান্ত হয় আমরা যৌথভাবেই সে আন্দোলনকে মোকাবেলা করি, কোনো তাবেদারির বিষয় নয়। কর্মচারীর অধিকার, সাধারণ মানুষের অধিকার, শ্রমজীবী মানুষের অধিকার আক্রান্ত হলে যৌথভাবে ঐক্যবদ্ধভাবে তাকে মোকাবেলা করা প্রয়োজন। আমরা সেই নীতিতে এখনো বিশ্বাসী। এই যে বিষয়গুলি বারবার উঠে আসে যে বিভিন্ন কর্মচারী সংগঠনগুলি রয়েছে, আপনি একজন নেতৃত্ব হিসাবে কীভাবে দেখেন সমস্ত কর্মচারী সংগঠনগুলি কিন্তু কখনো একসঙ্গে রাস্তায় নামতে দেখতে পারি আমরা একসঙ্গে? দেখুন, কর্মচারী সংগঠনগুলো শুধু আপনি কয়টা ব্যানার দেখলে তো হবে না, নিশ্চয়ই ব্যানার সামনে থাকা প্রয়োজন। ঐক্যবদ্ধ আন্দোলন যখন হয়, আমরা দেখেছি
এমন অনেক সংগঠন আছেন যারা হয়তো ব্যানার নিয়ে আমাদের সাথে রাস্তায় উপস্থিত হতে পারেননি, কিন্তু তাদের বহু ফলোয়ার্স, তাদের অনুগামী যারা অবস্থান করেন, তারাও মনে করেছেন ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন। তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সে আন্দোলনে এসেছে। ফলে যৌথ আন্দোলন মানে শুধুমাত্র কয়েকটা ব্যানার দিয়ে একসাথে যুক্ত হয়ে যাওয়ার মধ্যে দিয়ে যৌথ আন্দোলনটা হয় না। না, যৌথ আন্দোলন মানে সমস্ত কর্মচারীদের ইনভলভ করা, তাদেরকে নামানো। সেইটা কিন্তু অতীতেও হয়েছে, সাম্প্রতিক সময়েও হয়েছে, প্রয়োজনে ভবিষ্যৎ সময়েও হবে। যে ধর্মঘটটি সম্প্রতি হলো, হাইকোর্ট বন্ধ হয়ে গেল, এইখানেও কি এই বিষয়টি ঘটেছে? অবশ্যই, অবশ্যই। আমরা কেউ বুক বাজিয়ে দাবি করা উচিত না যে আমার ক্রেডিট, আমার জন্য এই ধর্মঘটটা স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। এটা হয়েছে যৌথ আন্দোলনের তাৎপর্য দেখিয়েছে, যৌথ আন্দোলনের প্রয়োজনীয়তা দেখেছে 13ই মার্চ 2026, আবার 10ই মার্চ 2023। দুদিনে কিন্তু ঐক্যবদ্ধভাবে আন্দোলন হয়েছে। এটা কারোর একক ক্রেডিটের বিষয় নয়, সামগ্রিকভাবে সমস্ত অংশের কর্মচারী, অধিকৃত সংস্থার কর্মচারী, শ্রমিক, তাদের সকলের সম্মিলিতভাবে, যাদের স্টেট এক্সচেকার থেকে বেতন পায়, তারা ঐক্যবদ্ধভাবে প্রতিবোধ সংগঠিত করেছে, যার ফল এখন পাওয়া যাচ্ছে। একটা শেষ প্রশ্ন করবো, এই বর্তমান যে বিষয়গুলি রয়েছে, এই বাজেট থেকে শুরু করে 20% বিএপি থেকে শুরু করে ভবিষ্যতে ঠিক কোথায় যেতে চলেছে এবং ভবিষ্যতে আপনাদের বক্তব্য কী হবে? দেখুন, প্রথম কথা, বাজেট নিয়ে সাধারণত যেটা হওয়া উচিত, এই যে বেতন পেনশন দিতে হয়, হ্যাঁ, তার জন্য তো আলাদা খাত রাখা দরকার। আপনি 2009 সালের পূর্ণাঙ্গ বাজেট, 2010 সালের ভোটার অ্যাকাউন্ট অব্দি যদি দেখেন, সেখানে দুটো খাত থাকবে। একটা হচ্ছে প্ল্যান্ড এক্সপেন্ডিচার, একটা নন প্ল্যান এক্সপেন্ডিচার। নন প্ল্যান এক্সপেন্ডিচারে বেতন, ভাতা, পেনশন ইত্যাদির জন্য অর্থ বরাদ্দ রাজ্য সরকার করে। আর প্ল্যান্ড এক্সপেন্ডিচারে রাজ্যের ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য কত অর্থ বরাদ্দ সুনির্দিষ্টভাবে দেখা যায়। গত 15 বছরে সেই সেগ্রিগেট করা হয়নি, মার্চ করে দেওয়া হয়েছে, বোঝাবুঝির জায়গায় নেই। সম্প্রতি যে বাজেটটা পেশ করা হলো নতুন সরকারের পক্ষ থেকে, সেখানেও কিন্তু প্ল্যান নন প্ল্যান সেগ্রিগেট করা হয়নি। আমরা বারে বারে এই ডিমান্ডটা করছি যে এখানে দুটো সেগ্রিগেট করা হোক, তাহলে বোঝা যাবে এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারী কত, তাদের বেতন পেনশন বাবদ রাজ্য সরকারের কত টাকা ব্যয় হচ্ছে, রাজ্যের রাজস্ব আদায় কত টাকা আছে। এই যে ধরুন, এই যে এরিয়ারের অর্থ, এই যে গ্র্যান্টিনেট যারা আছেন, ওয়ার্ক চার্জ আছেন, ডেইলি রেটেড ওয়ার্কার আছেন, যাদের এখনো এরিয়ারের অর্থ প্রদানের কোনো ব্যবস্থা রাজ্য সরকার করেননি। একটা আদেশনামা করেছিলেন ডেটা প্রেরণের জন্য, সেই ডেটা প্রেরণের হয়েছে, কিন্তু রাজ্য সরকারের স্পেসিফিক কোনো নির্দেশ নেই। বেতন কমিশন বলছেন, যদিও বাজেটে কোথাও বলা নেই। তাহলে বেতন কমিশন করতে গেলে 1 জানুয়ারি থেকে কার্যকরী করতে গেলে এই ফিনান্সিয়াল ইয়ারে, তাহলে তার জন্য তো অর্থ বরাদ্দ প্রয়োজন, সেই অর্থ কোথাও বরাদ্দ করা হয়। আপনি এরিয়ারের অর্থ দিতে গেলে পূর্বতন সরকার বলেছিলেন 9 থেকে 19 পর্যন্ত এই এরিয়ারের অর্থ দিতে গেলে মোট অর্থের প্রয়োজন 41,770 কোটি টাকা। রাজ্য সরকার সেই সময় ব্যয় করেছিলেন 6,600 কোটি টাকা। তাহলে এখনো এরিয়ার অর্থ দিতে গেলে 35,170 কোটি টাকার মতো অর্থ প্রয়োজন। তাহলে তার জন্য কোনো বরাদ্দ এবারের বাজেটে পরিলক্ষিত হয়নি। তাহলে কি এই কর্মচারীরা বঞ্চিত হবে? তার ন্যায্য প্রাপ্য থেকে যদি বঞ্চিত হন, তাহলে তো রাস্তার আন্দোলনে আমাদের যেতেই হবে। যৌথ মঞ্চগতভাবেই আমরা সেই আন্দোলনে যুক্ত হব সমস্ত অংশের কর্মচারীদের সাথে। মানে যাই হয়ে যাক, রাস্তার আন্দোলনের যে রাস্তা সেটা খোলা রয়েছে। অবশ্যই রাস্তা কোনোদিনও বন্ধ করতে পারবে। রাস্তা বন্ধ করার চেষ্টা করেছে সরকার। সরকারের পূর্ণাঙ্গ ক্যাবিনেট গঠন হয়নি, তার আগেই তারা আদেশনামা জারি করলেন। কর্মচারীরা ব্যক্তিগতভাবে সরকার বিরোধী কোনো কথা বলতে পারবে না, কোনো মত প্রকাশ করতে পারবে না, সোশ্যাল মিডিয়া, টিভি, রেডিও কোথাও কোনো বার্তা দিতে পারবে না। এটা আমরা মনে করি কর্মচারীর ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ। তাহলে তাকে রুখতে গেলে রাস্তার আন্দোলনের মধ্যে দিয়ে, ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়েই সেই আদেশনামাকে বাতিল করার দিকে কর্মচারী সমাজ চাপ যেতে বাধ্য থাকে।